আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। পেহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে নয়াদিল্লির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে 5টি সিদ্ধান্তের বিষয় আপনাদের জানাচ্ছি আমরা। আমাদের সঙ্গে একদিকে যেমন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী নিউজরুম থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলবো বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। জয়ন্তদা, আপনার কাছে যেটা জানতে চাইবো, যে 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা পাকিস্তানকে কতটা চাপে রাখবে, এক, এবং দুই, যে এক্ষেত্রে সিন্ধু জলচুক্তির জলবন্টন চুক্তিকেও কার্যকরী না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ বা বাণিজ্য আপাতত রদ করা, এই সিদ্ধান্তের দিকে ভারত হাঁটেনি। কি কারণ বলে আপনি মনে করছেন? দেখো অঙ্কুর, প্রথম কথা হচ্ছে যে এই যে 5টা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা হচ্ছে কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেই ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে এটা একটা কূটনৈতিক একটা চাল, এটা করতেই হয় বিদেশ মন্ত্রককে। তার কারণটা হচ্ছে কাশ্মীরের যে অভ্যন্তরীণ যে দুর্বলতা এবং বিদেশ নীতিও কিন্তু এখন বেশ বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সুতরাং অফেন্স ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিফেন্স, কূটনীতিতে বলে। সুতরাং এখানে যে ধরনের অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক একটা সিদ্ধান্ত নেওয়া হলো, এটা কিন্তু অনেকটাই না ডিপ্লোম্যাটিক রেটোরিক্স বলা যেতে পারে। অর্থাৎ কূটনৈতিক একটা ভাষ্য, একটা ন্যারেশন, একটা আলেখ্য তৈরি করা হলো। প্রথম কথা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে তো ভারতের কূটনৈতিক সম্পর্ক বেশ কয়েক বছর ধরে কার্যত নেই। তার কারণ দুটো দেশে হাই কমিশনারই নেই, এবং অজয় বিসারিয়া ওয়াজ দ্য লাস্ট হাই কমিশনার যে ভারতের পক্ষ থেকে ইসলামাবাদে পোস্টেড ছিলেন। তাকে পাকিস্তান তাড়িয়ে দেয়, এবং তখন ভারতও এখানে যে পাকিস্তানের হাই কমিশনার ছিল, কোনো হাই কমিশনারই নেই, ডেপুটি হাই কমিশনার ছিল তাও নেই, 3টে অ্যাটাশে যারা রয়েছে তাদেরকেও তাড়িয়ে দেওয়া হলো। সুতরাং এটা বলা যেতে পারে কূটনৈতিক সম্পর্কটাকে উদ্ধার করার জন্য কিন্তু পাকিস্তান প্রস্তাব দিয়েছে। যখন জেনারেল বাজওয়া সেনা প্রধান ছিলেন, সেই সময় যখন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ, এখনো তিনি প্রধানমন্ত্রী, তখন এই প্রস্তাবটা দেয়া হলো। এবং তখন অনেকে বলেছিল, অজিত ডোভাল তো জেনারেল বাজওয়ার সাথে ঘনিষ্ঠ যোগাযোগও রাখছিলেন, কথাবার্তা চলছিল, এবং তখন কিন্তু একটা প্রস্তাব ছিল যে এই সময় কথা বলে নেওয়াটা ভালো। যেটা তুমি বলছিলে না যে বাণিজ্য নিয়ে নওয়াজ শরীফের পার্টি, শাহবাজ শরীফ, এখন ওরা কিন্তু পাঞ্জাবের দল। সুতরাং ওরা মুসলিম লীগ, ওদের যেটা পাঞ্জাব। এখন এই যে পাকিস্তান মুসলিম লীগ, এবং সেটা হচ্ছে পাঞ্জাবে, ওরা না ট্রেড ফ্রেন্ডলি পার্টি। ওরা, নওয়াজ শরীফ বরাবরই সবসময় ভারত এবং এর ব্যবসা করতে চায়। নওয়াজ শরীফ রীতিমতো লন্ডনে যখন ছিল তখন ভারতের সাথে যোগাযোগ, এখনো কিন্তু একটা ট্র্যাক টু রিলেশনশিপ নওয়াজ শরীফ রাখেন। কিন্তু এখন যদি পাকিস্তানের সঙ্গে আমরা কোন রকম বন্ধুত্ব তো দূরের কথা, ইলেকশন আসছে, বিহারের নির্বাচন আছে, উত্তরপ্রদেশের নির্বাচন আছে, পশ্চিমবঙ্গের নির্বাচন আছে, 2029-এ লোকসভা নির্বাচন আছে। সুতরাং পাকিস্তানে এটা যেটা হয়েছে সেটা যেটা মরার ওপরে খাড়ার ঘা, ভারতের সাথে পাকিস্তানের যেখানে সিন্ধুর যে নদীর যে শেয়ারিং এর যে ব্যাপারটা, সেটা কার্যত এমনিতেই অকেজ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। পাকিস্তান বলছে যে আবার আমরা ওয়াটার ট্রিটি নিয়ে কথা বলি। সুতরাং এই যে আলাপ আলোচনার পথে না যাওয়া, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে কূটনীতিতে কার্গিল যুদ্ধের পরেও কিন্তু আগ্রা সামিটে পারভেজ মোশাররফকে ডাকতে হয়েছিল। সুতরাং আলাপ আলোচনার রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া শুধুমাত্র সংঘাতের পথে গিয়ে এই সমস্যার সমাধান হতে পারে না। এবং মজার ব্যাপার হচ্ছে যে আজকে আমরা আলোচনার পথে যেতে পারবো না, কারণ এই ভয়াবহ ঘটনার পরে এখানে কিন্তু হিন্দু মুসলিম এই প্রিজমে গোটা জিনিসটাকে দেখা, যেটা নিয়ে অনেক আজকে ভারতীয় সংবাদ মাধ্যমে অনেক সম্পাদকীয় প্রকাশিত হয়েছে, যে গোটা জিনিসটা ভারত পাকিস্তান হিন্দু মুসলমান না করে কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে ভারতকে জোর দিতে হবে। সন্ত্রাসবাদ দমনে, সন্ত্রাসবাদীদেরকে ধরার জন্য, সেটা না করে আমি যদি এটাকে একটা পলিটিক্যাল রেটোরিক্স, একটা রাজনৈতিক একটা প্রচার, সেটা তো ইলেকটোরাল পলিটিক্স হয়ে যাবে না, আমাদের দেশে এটাই সমস্যা। এখন সেই কারণে অঙ্কুর, আমার মনে হয় যে আজকের যা পরিস্থিতি ভারত পাকিস্তানের, এটা একটা কমব্যাটেটিভ একটা পলিটিক্যাল মেসেজ আজকে বিক্রম মিশ্রি তিনি দিলেন। জয়শঙ্কর পাকিস্তানের সঙ্গে আরো সংঘাতের কথা বলবেন,
আলাপ আলোচনার প্রক্রিয়া অনেক দিন থেকে পাকিস্তান বারবার বলছে যে তোমরা চীনের সঙ্গে কথা বলতে পারো, অথচ চীনও তো তোমাদের আক্রমণ করেছে, চীন এখনো সেনা প্রত্যাহার করেনি সম্পূর্ণ। কিন্তু পাকিস্তান যেহেতু একটা দুর্বল রাষ্ট্র, তাই তোমরা তার পাকিস্তানের উপরে জোর করছো। এখন আমার মনে হয় যে এই দ্বিপাক্ষিক আলোচনাটার পথে বরং যাওয়াটা অনেক বেটার অপশন, কিন্তু এই মুহূর্তে সেটা করার উপায় নেই। এখন আরো বেশি সংঘাতের পথে যেতে হবে এবং আরো বেশি পাকিস্তান বিরোধী বক্তব্য রাখতে হবে। কিন্তু তাতে কি যে পালিয়ে গেল যে জঙ্গিগুলো, তাদের কি আমাদের ডিপোর্টেশন হবে? পাকিস্তান তো ফেরত দেবে না। আমরা বালুচিস্তানের যে ঘটনা বলি কিছুদিন আগে হয়েছে, সেটা তো পাক সেনা প্রধান কিছুদিন আগেও বলেছে যে বালুচিস্তানে ভারত গোয়েন্দা সংস্থারা এগুলো করছে, তাদের অভিযোগ, এবং তার বদলা নেওয়ার জন্য পাকিস্তান করবে। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে এই পরিস্থিতিটা আরো বিষময় হয়ে গেছে, এবং ঠিক যেভাবে মৌপিয়া জিনিসটা বোঝালো আমার খুব ভালো লাগছিল, যে প্রত্যেকটা জিনিস তো ও ব্যাখ্যা করেছে, আমি সেটা পুনরাবৃত্তিতে যাচ্ছি না। মৌপিয়া যেটা বলছিল যে ভারত সরকার আজকে যে ঘোষণাগুলো করলো, সেই ঘোষণাগুলো মানে ওয়াঘা বর্ডার, সেই ওয়াঘা বর্ডার এমনিতেই তো বন্ধ, কিন্তু সেখানে সিল করে দেওয়া হলো। এই সিল করে দেওয়া আর বন্ধ থাকা 48 ঘন্টার মধ্যে পাকিস্তানের নাগরিকদের সব চলে যেতে হবে। এখন কথাটা হচ্ছে যে এই পাকিস্তানের নাগরিকরা এমনিতেই কি ভিসার যে নর্মাল ভিসা প্রক্রিয়া আছে, আমি কি চাইলেই কালকে পাকিস্তান যেতে পারি, না পাকিস্তানের কোনো নাগরিক এখন ভারতে আসতে পারে? সুতরাং গোটা পরিস্থিতিটা এটা অনেকটাই কিন্তু একটা পারসেপশনের ডিপ্লোমেসি, এটারও প্রয়োজন আছে। কেননা আমাদের ভারতের ডোমেস্টিক পলিটিক্সের যে কনস্টিটুয়েন্সি, সেইটাকে এখন ভারত সরকারকে অনেক বেশি গুরুত্ব দিতে হচ্ছে, রাখতে হচ্ছে। সর্বদলীয় বৈঠকে তো আগামীকাল বিরাটভাবে বিরোধিতার মুখেও পড়তে পারে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস সকলেই এ ব্যাপারে কিন্তু ভারত বিরোধী অবস্থান কখনোই কোনো বিরোধী দল নিচ্ছে না। সেখানে কিন্তু সরকার, এখানে কিন্তু বিজেপির সরকার না তৃণমূলের সরকারটা বড় কথা নয়, এখানে বিদেশ নীতিটা হচ্ছে ভারতের বিদেশ নীতি। এবং সেখানে কিন্তু নির্বাচনটা কাশ্মীরের হয়েছে, সেই নির্বাচন হওয়ার পরে ওমর আব্দুল্লাহ সরকার হয়েছে, সেখানে কিন্তু এখন ওমর আব্দুল্লাহর সরকার দায়ী না অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক দায়ী? ব্লেম গেম শুরু হয়েছে। আবার ভোটটা না করলা কি করাটাই কি ভালো ছিল, রাজ্যপালের শাসনটাই কি বেটার ছিল মনোজ সিনহার? এগুলো নিয়ে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির ভেতরে আবার চলছে যে তাহলে কি ওখানে আবার রাজ্যপালের শাসনটাই বেটার অপশন। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে ভেতরে, বাইরের বিদেশ নীতি পাকিস্তান বিরোধিতা এটা হচ্ছে পারসেপশন পলিটিক্স, কিন্তু ভেতরে ঘর গোছানোটা, কেননা সৌদি থেকে ফেরার সময়ও কিন্তু পাকিস্তানের মানে উপর দিয়ে ফ্লাই করেনি প্রধানমন্ত্রী, একদিন আগে চলে এসেছে। এই ফ্লাই না করা, এটা দিয়ে তো সন্ত্রাসবাদ দমন হচ্ছে না, কিন্তু একটা স্ট্রং বার্তা দেওয়া হচ্ছে। এই যে বার্তার কথা বলছেন দাদা আপনি, সেক্ষেত্রে জেডি ভান্সের ভারত সফরের সময় এই ঘটনা, এটা কতটা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ? সাংঘাতিক। অমরনাথ, প্রথম কথা হচ্ছে যেটা মৌপিয়াও বলছিল যে অমরনাথ যাত্রা, আমি ওর আলোচনা শুনছিলাম যে অমরনাথ যাত্রাটাও বলে গেলে চলবে না, অমরনাথ যাত্রা কদিন বাদে হবে, সেটা এবারে অমরনাথ যাত্রা হবে কি করে সেটা একটা বড় প্রশ্ন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তার উপস্থিতিতে আবার সৌদি আরবে নরেন্দ্র মোদী যখন গেছে, এবং সৌদি আরব সম্পর্কেও তো অভিযোগ ওঠে যে এই সমস্ত জঙ্গিদের যে ট্রেনিং, জঙ্গিদের যে ব্যাপারটা, সেটা সৌদিতেও কিন্তু একটা রীতিমতো জঙ্গিদের চাষ কিন্তু হয়, যেটা আমেরিকাও অনেকবার বিভিন্ন, কিন্তু যেহেতু সৌদি আমেরিকা নেক্সাস একটা আছে, সেখানে অয়েল ডিপ্লোম্যাসি এসে যায়, এবং নরেন্দ্র মোদী সৌদি সঙ্গে এবং বেশ কিছু দুবাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। সুতরাং একটা এম্বারাসমেন্ট কিন্তু নরেন্দ্র মোদী সরকার বা নরেন্দ্র মোদী, সেই কারণে নরেন্দ্র মোদী সৌদি থেকে অমিত শাহকে যে ফোন করে সঙ্গে সঙ্গে কাশ্মীর যেতে শুধু বলা নয়, সেটা মিডিয়াতে জানানো হয়েছে। অমিত শাহের সাথে তো নরেন্দ্র মোদী দিনে 10 বার কথা হতে পারে, আমরা তো সেটা জানতে পারি না। সেটা এই যে জানানোটা হয়েছে যে প্রধানমন্ত্রী অমিত শাহকে যেতে বলছেন, এটা আমরা জানলাম কি করে? তার কারণ প্রধানমন্ত্রী সচিবালয় থেকে, সৌদি থেকে সেই তথ্যটা জানানো হয়েছে। তার কারণ নরেন্দ্র মোদীও চাইছেন এই পারসেপশনটা দিতে যে তিনি এটাতে খুব মানে চিন্তিত, উদ্বিগ্ন। সুতরাং এখন এটাই আমার কাছে, আমার শুধু একটাই জিনিস মনে হচ্ছে অঙ্কুর, যে এটা যেন নির্বাচনী রাজনীতির দাস হিসেবে হিন্দু মুসলিম কার্ড এবং এই প্রিজমে না গিয়ে সত্যি সত্যি সিরিয়াসলি, যখন কার্গিল হয়েছিল, আমি বারবার বাজপেয়ী আডবাণীর সময় থেকে দেখছি যে যখনই কোনো পাক সন্ত্রাস হয়, তখন বিজেপি সেই সন্ত্রাস দমনের পথ যেটা, সেটা তো একটা খুব সিরিয়াস পথ, যেটা
সুব্রমণিয়াম কমিটি তৈরি হয়েছিল কার্গিল যুদ্ধের পর, 4টে টাস্ক ফোর্স, তাদের কত রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশন গুলো পালন হলো কি হলো না সেটা নিয়ে কোনো আলোচনা হয় না। কিন্তু মিছিল মোমবাতি নিয়ে বেরিয়ে গেল জম্মুতে হিন্দু পণ্ডিতদের, যে এটা কিন্তু পাকিস্তানের মদতপুষ্ট মুসলিম কাশ্মীরিদের কাণ্ড, তার বিরোধিতা করতে হবে। প্রশ্নটা হচ্ছে যে এখানে কিন্তু রাজনীতি নয়, এখানে সন্ত্রাসবাদ দমনে প্রশাসনিক এবং কাশ্মীরের প্রশাসন, দিল্লির প্রশাসন সম্মিলিতভাবে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে, যে যেখানে পর্যটনটাই যদি বিধ্বস্ত হয়, কিরকম ভাবে টার্গেট করা হয়েছে এবং যেভাবে ওরা করেছে গোটা জিনিসটা, এবং যদি তখন পুলিশকে যখন না জানিয়েছে তো সাধারণ মানুষ, সেটাই যদি না জানানো হতো তাহলে কি কাণ্ড হতো। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে এটা আরো অনেক জটিল, একটা অনেক স্তর আছে, জিনিসটা এত ওভার সিম্পলিফাইড নয়। এবং তুমি যেমনটা বলছো যে এমন একটা পরিস্থিতিতে হয়েছে যখন আমাদের জন্য খুব এম্বারাসমেন্ট, যখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক অধঃপতিত হয়েছে, যেখানে চীন তার বিরাটভাবে, এবং বাংলাদেশ, আর কদিন বাদে বাংলাদেশের পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠতে পারে। বাংলাদেশে পাক জঙ্গিরা পাকিস্তানের তারা যাচ্ছে, পাকিস্তান ওখানে ISI এর চিফ ঘুরে এলো বাংলাদেশে। সুতরাং আমাদের আবার পশ্চিমবঙ্গে নির্বাচন আসছে, সুতরাং আমার শুধু একটাই ভয় হচ্ছে যে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাংলাদেশ বা কাশ্মীরে, এইটাকে ইস্যু করে নির্বাচনী রাজনীতির দিকে বিজেপি আরো বেশি এগিয়ে যাওয়ার থেকে আমি চাইবো যে এটা সন্ত্রাসবাদ দমনে কূটনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থার দিকে যদি মানে বিজেপি সরকার এগোতে পারে, তবে সেটা আমাদের কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত হবে। অঙ্কুর, অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা কথা বলছিলাম বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষালের সঙ্গে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া, জয়ন্তদা যে কথা বললেন তুমিও শুনলে, এই ক্ষেত্রে একটা বিষয় মনে হচ্ছে জয়ন্তদার বক্তব্য যে সেক্ষেত্রে এই সিন্ধু জলবন্টন চুক্তি প্রায় না হওয়ার মতো, ফলে এটা কতটা ধাক্কা দেবে, এক। দুই হচ্ছে গিয়ে ভিসার ক্ষেত্রেও এখনও যে সমস্ত বিধিনিষেধ রয়েছে, সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার, চৌকিদারের সরকার, সেক্ষেত্রে কি খুব বড় কোনো, যেটা বারংবার বলা হচ্ছিল ঘর মে ঘুষকে মারেঙ্গে, এই ঘর মে ঘুষকে মারার মতো এত বড় কোনো সিদ্ধান্ত কি আজকে প্রাথমিকভাবে নেওয়া হলো, নাকি সেটার জন্য আরো খানিকটা সময় নিচ্ছে মন্ত্রিসভা? কি মনে হচ্ছে? দেখো অঙ্কুর, এই কথা বলাই বাহুল্য যে তুমি যেটা বলছো যে ঘর মে ঘুষকে মারেঙ্গে, এরকম কোনো পদক্ষেপ যে এখনো পর্যন্ত নেওয়া হয়নি, বা আমরা যদি দেখি যে সার্জিক্যাল স্ট্রাইক বা যে বালাকোট এয়ার স্ট্রাইক, তার মতো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত তার মতো পদক্ষেপ নেওয়া হয়নি। অর্থাৎ সশস্ত্র বাহিনী নিয়ে একটা প্রত্যাঘাতের পথে যাওয়ার মতো পদক্ষেপ যে এখনো নেওয়া হয়নি সেটা স্পষ্ট। এবং এক্ষেত্রেও যেটা আমাদের মনে রাখতে হবে যে সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইকও যখন হয়েছিল, সেই স্ট্রাইকের পর সেই তথ্য বাইরে এসেছিল। কাজেই এই সম্পর্কে কোনো ভাবনা চিন্তা রয়েছে কিনা, বা আদৌ সেই ধরনের কোনো পদক্ষেপের পথে যাওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা হচ্ছে কিনা, এই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো ক্লু নেই, ক্লু থাকার কথাও নয়। কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ যে আজকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার যে বক্তব্য, তার যে উত্তর দেওয়ার যে আশ্বাস, এবং আজকে বিক্রম মিস্ত্রির এই সংক্ষিপ্ত ব্রিফিংয়ে যেখানে বলা হলো যে সবকটা ফোর্সকে হাই অ্যালার্টে থাকা হয়েছে এবং বলা হয়েছে টু মেনটেন হাই ভিজিল, এর মধ্যে কোনো অন্তর্নিহিত বার্তা রয়েছে কিনা সেই সম্পর্কে চর্চা চলতে পারে, কিন্তু এই সম্পর্কে নির্দিষ্টভাবে কোনো তথ্য খুব স্বাভাবিকভাবে প্রত্যাশিতভাবেই এখনো পর্যন্ত নেই। এবং একই সঙ্গে আরও যেটা ইন্টারেস্টিং, এই যে জিরো টলারেন্সের প্রসঙ্গ, সেটা বিক্রম মিস্ত্রি, সন্ত্রাসবাদ প্রসঙ্গে জিরো টলারেন্সের প্রসঙ্গ, সেটা বিক্রম মিস্ত্রি আরও একবার সামনে এনে দিলেন। এবং খুবই তাৎপর্যপূর্ণভাবে তাহাবুর রানা, যাকে জাস্ট গত সপ্তাহেই যাকে ফিরিয়ে আনা হয়েছে 26/11-এর 16 বছরেরও বেশি সময় পর, তাহাবুর রানার প্রসঙ্গ উল্লেখ করে যে এই প্রসঙ্গে যে ভারতের জিরো টলারেন্স এবং রিলেন্টলেসলি সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত তার চেষ্টা চালিয়ে যাবে, এক্ষেত্রে তাহাবুর রানার প্রসঙ্গ, এটাকে মেনশন করানোটা, কারণ আমরা জানি যে যারা কূটনৈতিক পদ হোল্ড করেন, যারা বিদেশ সচিব পর্যায়ের কেউ যখন ব্রিফিং করেন, অঙ্কুর, সাংবাদিক হিসেবে আমার বা তোমার অভিজ্ঞতাও যেটা বলে থাকে যে তাদের প্রত্যেকটা শব্দ কিন্তু অত্যন্ত সুচিন্তিত এবং প্রত্যেকটা শব্দ খুব হিসেবি। কাজে সেখানে দাঁড়িয়ে তাহাবুর রানার প্রসঙ্গ উল্লেখ করাটা, সেটা যে জাস্ট বলার জন্য বলে ফেলা এরকমটা ভাবার কোনো কারণ নেই। এখানে প্রত্যেকটি উদাহরণ বা প্রত্যেকটি
প্রসঙ্গ যেটা আনা হয়েছে সেগুলো অত্যন্ত অত্যন্ত কূটনৈতিক একটা স্ট্রাকচারের মধ্যে সেটা পেশ করা হয়েছে। অঙ্কুর, একেবারেই যে কথা জানাচ্ছেন আমাদের ডেপুটি এডিটর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যে ঠিক এই সময়টাকে কেন বেছে নিল এই জঙ্গি সংগঠন টিআরএফ, এবং যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই মুহূর্তে ভারত সফর করছেন, ঠিক সেই সময় এই ঘটনা ঘটছে। ঠিক একই রকমভাবে 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনি যখন ভারত সফরে এসেছিলেন, ঠিক একই রকমভাবে সেই সময়ও জম্মু কাশ্মীরে একই রকমভাবে একটি নারকীয় এরকম জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, সেখানেও বহু মানুষ মারা গিয়েছিল। আসলে জঙ্গি সংগঠনগুলো শুধুমাত্র যে এই মানুষ মারার জন্য করে তা নয়, তাদের একই সঙ্গে তারা দৃষ্টি আকর্ষণ করতে চায় আন্তর্জাতিক মহলের, এবং সেই কারণেই ঠিক এই সময়টাকেই বেছে নেওয়া হয়েছে। যেরকমভাবে 2000 সালে বিল ক্লিন্টনের সফরের সময় এই ঘটনা ঘটেছিল, একই রকমভাবে জেডি ভান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি যখন ভারত সফর করছেন তখন এই হামলা হলো, যাতে জেডি ভান্সের সফরের সময় এই ঘটনা ঘটলে গোটা বিশ্বের নজর এসে পড়বে এই পেহেলগাঁওয়ের ওপর, এই ঘটনার ওপর, এবং টিআরএফ যে এই ঘটনাটি ঘটিয়েছে তাদের মতো একটি জঙ্গি সংগঠন যে এই ঘটনাটি ঘটিয়েছে সেই ঘটনার ওপর নজরটা এসে পড়বে। এবং সেক্ষেত্রে খুব স্পষ্টভাবে এই বিষয়টিও ছড়িয়ে পড়বে যে এখানে টিআরএফ যে বক্তব্যটি রেখেছে বলে বারবার যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, নাম জিজ্ঞাসা করে তারপর তাদেরকে একে একে হত্যা করা হয়েছে, এই বিষয়টিও কিন্তু ছড়িয়ে দিতে চাইছে ওই জঙ্গি সংগঠন। এবং কাশ্মীরে যে পাকিস্তানের যে দাবি রয়েছে, যে দাবির কথা বারংবার পাকিস্তান বলে থাকে, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমি এই বিষয় নিয়েই কথা বলবো। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে 5টি সিদ্ধান্ত আজ ঘোষণা করা হয়েছে, যে সিদ্ধান্তের কথা বিশদে ব্যাখ্যা করলেন আমাদের ডেপুটি এডিটর। আমরা আবারও এই আলোচনায় ফিরে আসছি সর্বশেষ আপডেট নিয়ে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।